Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সানজানা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। ডিপিএলে মুশফিকুর রহিমের আউট নিয়ে বিতর্কের পালে এবার নতুন হাওয়া। ক্যাচের ছবি সামাজিক মাধ্যমে নিজেই পোস্ট করে মুশফিক লিখেছেন মাশাআল্লাহ, সঙ্গে জুড়ে দিয়েছেন সেলুটের ইমোজি। ম্যাচ অফিশিয়ালস বলছে ডিপিএলে এমন মুহূর্তে নির্ভর করতে হয় ফিল্ডারের উপর, তবে ম্যাচের সব সিদ্ধান্তের ক্ষেত্রেই দেওয়া উচিত সমান গুরুত্ব, এমন মত কোচ নাজমুল আবেদিন ফাহিমের। মিরপুরে ডিপিএল-এর সুপার লিগের ম্যাচে মোহামেডানের দেয়া ৩১৮ রানের বড় লক্ষ্য তাড়া করছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৩৪তম ওভারের ঘটনা। ওভারের চতুর্থ বলে অফ স্পিনার নাইম হাসানকে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারেন মুশফিক। বাউন্ডারি সীমানার খুব কাছে অবিশ্বাস্য এক ডাইভে ক্যাচ লুফে নেন মোহামেডানের আবু হায়দার রনি। ক্যাচটা যে রনি দুর্দান্তভাবে তালুবন্দি করেছেন সে ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। বিপত্তি বাধে রনির পা বাউন্ডারির দড়ি ছুঁয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ক্যাচ নিয়ে রনি যখন ভোঁ দৌড় দিলেন তখন উল্লাসে মেতে উঠেছে মোহামেডান শিবির। ড্রেসিং রুমে পথে হাঁটাও ধরেন মুশফিক, তবে সীমানার কাছে যেয়ে থেমে যান অপেক্ষায় পরবর্তী ব্যাটার। রিপ্লেতে দেখার চেষ্টা, ছক্কা নাকি আউট, এই বিতর্কে 10 মিনিটেরও বেশি সময় খেলা বন্ধ থাকে। ড্রেসিং রুম থেকে প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম ইকবাল, কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহ বেশ কয়েকজন বেরিয়েও আসেন। মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলতেও দেখা যায় তামিমকে, যদিও শেষ পর্যন্ত 10 রানেই আউট ঘোষণা করা হয় মুশফিককে। ৩৩ রানে হারার পর প্রাইম ব্যাংকের কোনো খেলোয়াড় মোহামেডানের কারো সঙ্গে রীতি অনুযায়ী হাতও মেলাননি। দুই ফিল্ড আম্পায়ার মনিরুজ্জামান ও সাথীরা জাকিরের সঙ্গে কথা বলে ড্রেসিং রুমে ফিরে যান তামিম। তবে ঘটনার একদিন পর বিতর্কের পালে হাওয়া দিয়েছেন মুশফিক নিজেই। ফেসবুকে ওই ক্যাচের একটি স্ক্রিনশট পোস্ট করেন তিনি। তাতে লাল বৃত্ত দিয়ে আবু হায়দারের পায়ের কাছে চিহ্নিত করেন, সঙ্গে লেখেন মাশাআল্লাহ। এর সঙ্গে সেলুট দেয়ার 3টি ইমোজিও জুড়ে দিয়েছেন। ম্যাচ অফিশিয়ালসদের মতে যেহেতু ডিপিএল-এর ম্যাচগুলোতে এই ধরনের পরিস্থিতি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার সুযোগ নেই, তাই ফিল্ডারের সঙ্গে কথা বলে আম্পায়াররা যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত। তবে দেশের বর্ষিয়ান কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলছেন লিস্টে ম্যাচের প্রত্যেকটা সিদ্ধান্তে সমান গুরুত্ব দেওয়া উচিত। এটা তো লিস্টে খেলা, সব ম্যাচে আসলে থাকা উচিত, কিন্তু গুরুত্ব তো সব ম্যাচেই দেওয়া উচিত। প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা ডিসিশন ইজ ইম্পর্টেন্ট। আমরা যদি মনে করি যে কোনো কিছুকে হালকা করে দেখা যাওয়ার সুযোগ আছে, ওখানেই বোধহয় আমরা একটা ভয়ঙ্কর ভুল করে ফেলি। এই ঘটনা নিয়ে কোনো অফিসিয়াল বিবৃতি না দিলেও নিজেদের ফেসবুক পেজে ম্যাচের হাইলাইটস শেয়ার করে প্রাইম ব্যাংক লিখেছে, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের বিতর্কিত আউটে কপাল পুড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ক্রিকেটে সানজানা এই ধরনের ঘটনা কিন্তু ঘটে, এমন না যে এরকম নতুন। তবে ডিসিশনটা মোটামুটি রিপ্লে যারা দেখে বোঝা যাচ্ছিল যে হয়তো পাটা লেগেছে, এটা ভালোভাবে দেখলে বোঝা যায়, কিন্তু কন্ট্রোভার্সিয়াল থেকে গেল ইস্যুটা। একদমই তাই, প্রতিনিয়ত হরহামেশাই হয় ডিপিএল, আদারওয়াইজ বিপিএল, আমরা এটা সচরাচর আমাদের চোখে পড়েই যায়। তবে মুশফিকের যে ক্ষোভটা ছিল সেটা আজকে এভাবে করে প্রকাশ হলো, না হলে কিন্তু দর্শকরা হয়তো বুঝতেও পারতো না এরকম কিছু একটা হয়েছে। এই প্রসঙ্গ সহ সামনে জিম্বাবুয়ে সিরিজ রয়েছে, টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সবকিছু নিয়ে আলোচনা করতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাতে চাই ইশতিয়াক আহমেদকে, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। ইশতিয়াক ভাই কেমন আছেন? ভালো, প্লিজ বসবেন। ইশতিয়াক ভাই, যতটুকু দেখা গেল খেলা, যতটুকু আমরা দেখেছি বা রিপ্লেটা যতটুকু দেখেছি, মোটামুটি বোঝাই যাচ্ছে। এবং তামিম ইকবাল কিন্তু ওই সময়ে ওই ভিডিওটাই যেহেতু ইউটিউবে ছাড়া দেখার সুযোগ নেই, যেটা বিসিবি দেখাচ্ছে, সেখানে রিপ্লে দেখেও কিন্তু হালকা বোঝা গিয়েছিল যে দড়িটা নড়েছে, সীমানা দড়ি যেটা, সেটা নিয়ে কি বলবেন? পাশাপাশি মুশফিকুর রহিম পোস্ট দিলেন অবশেষে আজকে। ধন্যবাদ। দেখেন, এখানে যেহেতু রিপ্লের কিংবা কোনো ওই ধরনের কোনো রকম সিস্টেম ছিল না, অ্যাঙ্গেল নেই খুব একটা ক্যামেরার, হ্যাঁ, তো এখানে আম্পায়ারের সিদ্ধান্তের উপরে এবং এই ক্ষেত্রে বিশেষ করে ফিল্ডারের কি বলবো, ফিল্ডারের উপরেই অনেকখানি বর্তা এটা। বাট জিনিসটা হচ্ছে যে ক্যাচ ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং ক্যাচ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং ক্যাচটা নিয়ে যখন সে উঠতে যাচ্ছে কিংবা কোনোভাবে তার পাটা লেগে গেছে বাউন্ডারি লাইনে, অবভিয়াসলি ইটস নট আউট। প্রথম কথা হচ্ছে যে ইট ইজ নট আউট। কিন্তু এখানে কোনো রকমের আম্পায়ারকে যে অন্য ডিসিশন নেবে কোনো উপায় নেই তো, বিকজ দের ইজ নো ডিআরএস কিংবা দের ইজ নো টিভি আম্পায়ারও ছিল না। সো মেন আম্পায়ারের উপরে, অনফিল্ড আম্পায়ারের উপরে ডিপেন্ড করতে হতো। এবং এখানে যেহেতু রনি হায়দার, সে কিন্তু এখানে তার বোঝার কথা না, হি সামহাউ দে ম্যানেজ টু টাচ দ্য রোপ
I mean, are we supposed to feel it? Are we supposed to understand? Right. তো আমার মনে হয় এখানে রনি তালুকদারকেও খুব রনি হায়দারকে খুব একটা আমার মনে হয় দোষ দেওয়াটা ঠিক হবে না। সি ইটস শিওরলি হি ডিডন্ট মিন ইট বিকজ হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট। তো সেই জন্য তাকে সে যদি বুঝতো হয়তোবা সে বলতো নো ইটস নট আউট, কিন্তু তার তো বোঝার কোনো উপায় নেই। সেই জন্য আমি মনে করি যে এটা আনফর্চুনেট যে মুশফিক রহিম এটা আউট হয়েছে, যেটা আউট ছিল না, এবং সে একটু ক্ষোভ প্রকাশ করেছে তার ফেসবুক পেজে। ইট ইজ অলসো অল রাইট, বাট আমার মনে হয় সিনিয়র ক্রিকেটার হি অলসো মাস্ট আন্ডারস্ট্যান্ড যে ইন দিস কেসেস ফিল্ডারের উপরে যেহেতু হিজ অনেস্টি হিজ কনফেশনের উপরে অনেকখানি ডিপেন্ড করতে হবে না, কিন্তু সে তো বোঝার কথা না। যেটাতে সমস্যা হচ্ছে ওই সময় কিন্তু 10 থেকে 12-13 মিনিটের মধ্যে খেলা বন্ধ ছিল, এবং আপনি যদি বলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন কিংবা তামিম ইকবাল বলেন, তারা ওই ভিডিওটা বারবার দেখাচ্ছিলেন আম্পায়ারদের, এবং সেখানে রিপ্লে দেখে বোঝা যাচ্ছিল যে একটু এলোমেলো হয়েছে। এর আগে সাকিব আল হাসানের কথা আমরা জানি যে একটু প্রতিবাদ করা আম্পায়ারিং ডিসিশন নিয়ে, মুশফিক আজকে লিখলেন, মানে কি মনে হয়, যেমন বলছিলেন কোচ নাজমুল আবেদিন ফাহিম যে আরও একটু গুরুত্ব সহকারে দেখে বিবেচনা করা যেত কিনা? সেখানে আমার মনে হয় যে যারা সিনিয়র প্লেয়ার্স আছে রনি হায়দারের টিমে, সেখানে তারা হয়তো বা বলতে পারতো যে না ইট হ্যাজ টাচ দ্য রোপ। তো সেই সিনিয়র প্লেয়ার্স যদি সেই সুযোগটা থাকতো যে না ঠিক আছে, যারা ড্রেসিং রুমে আছে কিংবা যারা দেখে যাদের মনে হচ্ছে যে না এটা তো রোপ টাচ করেছে তো হি ইজ নট আউট, তাদেরকে সেই উদ্যোগটা নিতে হতো। এখানে আমার মনে হয় যে আম্পায়ারেরও দোষ নাই, এখানে রনি হায়দারেরও কোনো দোষ নাই। এখানে আদৌ যদি কাউকে দোষ দিতে হয় যে এটা ফেয়ার না, সেই ক্ষেত্রে যারা সিনিয়র্স ড্রেসিং রুমে কি মাঠের পাশে যারা আছে অফিশিয়ালস, দে কুড হ্যাভ সর্ট অফ ইনফ্লুয়েন্স দি আম্পায়ার অর যে ফিল্ডিং সাইড, দ্য ক্যাপ্টেন অফ দ্য ফিল্ডিং সাইড, না এটা ইট ইজ নট আউট, রাইট। তো সেটা হয়নি। আমার মনে হয় যে আমার মনে হয় এটাই ভুল থেকে বিসিবি নিশ্চয়ই কিছুটা হলেও শিখতে পারবে, ভুলটা শুধরাবার একটা মানে ভালো একটা সুযোগ এখানে রয়েছে, কারণ দীর্ঘদিন ধরেই কিন্তু এরকমটা হয়ে আসছে। আশা করা যায় যে বিসিবির এবার হয়তো টনক নড়বে। একটু সৈকত ভাইয়ের বা আম্পায়ারের প্যানেলে যারা আছে তাদের নিয়ে একটু কথা বলতে চাই। সৈকত ভাই কিন্তু এলিট আম্পায়ার হয়েছেন, তারপর মুকুল ভাই রয়েছেন, তারপর সোহেল ভাই রয়েছেন, তারাও নিজেদের জায়গায় নিজেকে প্রমাণ করেছেন তারা। সো তাদের এই প্রভাবটা ডিপিএল এর আম্পায়ারিংয়ে কতটুকু পড়েছে বলে আপনি মনে করছেন? এই প্রথাটা শুরু হলো কেবল সৈকত এলিট আম্পায়ারের, তারপর রিসেন্টলি আমার মনে হয় সুমনকে ইয়ে করা হয়েছে, আমাদের মুকুলও আছে টপ গ্রেড আম্পায়ারিংয়ে। এটা আমার মনে হয় যে এখানে আম্পায়ারিং যে কমিটি, এটা তাদের এখানে অনেকখানি কৃতিত্ব আমি বলবো, যে তারা সেই উদ্যোগটা নিয়ে আইসিসিকে ইনফ্লুয়েন্স করতে পেরেছে দ্যাট উই অলসো হ্যাভ আম্পায়ার্স অ্যান্ড দেয়ার শুড বি গিভেন অপরচুনিটিস। যে কারণে তারা বড় বড় ম্যাচে, যে টেস্ট ম্যাচে গেছে সৈকত, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ইফ আই এম নট রং, ওয়ার্ল্ড কাপে মুকুলও আম্পায়ারিং করেছে। তো সেটা হচ্ছে গিয়ে তাদের অবভিয়াসলি কৃতিত্ব, তারা ওই পর্যায়ে যাওয়ার মতো তাদের মধ্যে সেই কৃতিত্ব, সেই ক্রেডিবিলিটিটা তারা এস্টাবলিশ করেছে। বাট অ্যাজ ফার অ্যাজ দিস ডোমেস্টিক ক্রিকেট ইজ কনসার্ন, এখানে আমার মনে হয় বিসিবির আশা করি, বিকজ আগে যেটা হতো ওভারঅল একটা আম্পায়ারিং নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক খেলা আনফেয়ারলি কন্ডাক্ট করা হয়েছে, কিন্তু এই ঘটনাটা এটা তো প্রতিনিয়ত হয় না, এবং এটা আমার মনে হয় যে এখানে ইউ নিড দি অ্যাসিস্ট্যান্স অফ টেকনোলজি। আমার মনে হয় যে মেবি ইন দ্য কামিং ডেজ খেলাটাকে তো ফেয়ার এন্ড স্কোয়ার করতে তো হবে। বিসিবি টিভি কিংবা অন্যান্য জিনিস আসলে হয়তো এই জায়গাটা আরো বেটার প্রোডাকশন এক্সপেক্ট করা যায়। ডিপিএলটা আসলে কতটা ফলো করা হয়েছে এবারে, কারণ এবার ন্যাশনাল টিমের সেরকম কোনো খেলা নেই, সবাই মোটামুটি অ্যাভেলেবল এবং খেলছে। যে ম্যাচটার কথা বলছি, এই ম্যাচেও তো 300 আপ তারা চেজ করছিল, তো সব মিলে বেশ কিছু 100 হয়েছে, বেশ কিছু প্লেয়ার ভালো করছে। সব মিলিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে কাদের নজর কাড়লো কারা, বা কাদের পারফরমেন্স এখন পর্যন্ত ভালো লাগলো? আমার মনে হয় যে সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে যে all the senior national cricketers have played in this tournament. সবসময় সেটা পাওয়া যায় না। Even সাকিব আল হাসান agreed to participate in this year. দুটো ম্যাচ খেলার কথা, এবং কিছু কিছু প্লেয়ার আছে আমার মনে হয় উল্লেখযোগ্য পারফরমেন্স আছে, পারভেজ ইমনের, নাইম শেখের, মোহাম্মদ নাইম, অ্যান্ড দেন আমার মনে হয় যে সাইফ হাসান ভালো খেলেছে, অঙ্কন ভালো খেলেছে, মাহিদুল ইসলাম অঙ্কন সে ভালো খেলেছে, আরও there have been other notable performances, ব্যাটিং বোলিং অনেকেই ভালো খেলেছে ন্যাশনাল টিমে যারা খেলবে। বাট রিশাদ হোসেন
বাট আমার মনে হয় যে সামনে যে জিম্বাবুয়েটা যেটা আপনি বিকজ ন্যাশনাল টিম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার, এখানে ডিপিএল এর যারা ভালো যদি খেলেও এখানে আউট অফ দিস হয়তো টি20 ওয়ার্ল্ড কাপের জন্য পরবর্তী জিম্বাবুয়ে সিরিজ দেখে হয়তো যদি জিম্বাবুয়েতে যারা খেলবে তারাই হয়তো বা ফাইনালি স্কোয়াডে থাকবে, এরকম কিছু আমরা আশা করতেই পারি। আফিফ, রিয়াদ, মিরাজ তাদের কিন্তু নিজেদেরকে প্রমাণ করার বড় একটা মঞ্চ ছিল ডিপিএল। আপনার চোখে কি মনে হয় তারা কতটুকু সফল হয়েছেন? ওয়েল, মিরাজ তো নাই, মিরাজ একটা আউটস্ট্যান্ডিং প্লেয়ার বিকজ অফ দ্য টিম কম্বিনেশন। যেহেতু মাহাদি হাসান আছে সেই জন্য তার ওই জায়গাটা নাই মেহেদি হাসান মিরাজ, এই কারণে। নট দ্যাট হি ইজ নট আ গুড প্লেয়ার, বাট বিকজ অফ দ্য টিম কম্বিনেশন। আফিফ হোসেনকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আফিফ হোসেন ঠিক ওরকম নিজেকে মেলে ধরতে পারেনি, আনফর্চুনেট। অ্যান্ড অ্যাজ ফার এজ রিয়াদ ইজ কনসার্ন, মোহাম্মদ রিয়াদ আমার মনে হয় তার প্রমাণ করার কিছু নাই এবং তার থাকাটা দরকার, বিকজ হি ইজ আ পারফর্মার এবং একটা সিনিয়র প্লেয়ার। ওয়ার্ল্ড কাপের মতো একটা যতদিন সে ফিট আছে আমার মনে হয় তার থাকাটা প্রয়োজন এবং তাকে সেভাবেই আমার মনে হয় সেভাবে তাকে দেখা হচ্ছে এবং সেভাবে সে আছে টিমে। লেটস টক অ্যাবাউট জিম্বাবুয়ে সিরিজ, যেহেতু একেবারে আপকামিং সিরিজ এবং এটা বলা যায় টি20 ওয়ার্ল্ড কাপের এক ধরনের তো প্রস্তুতি। 5টা টি20 বাংলাদেশ খেলবে চিটাগাং এবং মিরপুরে। কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন এবং কী ধরনের প্রস্তুতি হতে পারে এই সিরিজ থেকে, এবং গরমের ব্যাপারটা তো আছেই। ওয়েল, জিম্বাবুয়ে অবভিয়াসলি খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ দল না, বাট ম্যাচ প্র্যাকটিস হবে এবং নিশ্চয়ই যারা ব্যাটসম্যান তারা সেই সুযোগটা নেবে যে টু কাম ব্যাক ইন টু বি ম্যাচ ফিট অ্যান্ড টু স্কোর। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস এন ইন্টারন্যাশনাল ম্যাচ, ইন্টারন্যাশনাল টিম। তো আমার মনে হয় নট দি বেস্ট প্র্যাকটিস বাট তারপরে আমি মনে করি যে যাওয়ার আগে এই গরমের মধ্যে খেলবে, নট নেসেসারিলি এই আমরা তো এরকম গরম পাবো না এখন। ইনফ্যাক্ট এখানে নর্থ আমেরিকাতে কিংবা ইউএস এবং ওয়েস্ট ইন্ডিজে এখন অন্তত ইউএসএতে যথেষ্ট ঠান্ডা। মেবি জুন মাসে একটু হবে, বাট নিশ্চয়ই এই ধরনের তাপমাত্রা তারা খেলবে না। আর আই থিঙ্ক ফিট যদি থাকে, উই হোপ দ্যাট যারা যাবে এখন থেকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত মেইন প্লেয়ার্সরা যেন ম্যাচ ফিট থাকে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, more important than the performance. They should all remain fit. ইসলাম ভাই, অনেস্টলি যদি বলি, আসলে আইপিএল যেরকম খেলা হচ্ছে কিংবা টি20 ক্রিকেট যে লেভেলে চলে গেছে, বাংলাদেশ আসলে ওই জায়গাটায় মিট করা কোয়ালিটিতে সেটা কতটা পসিবল আসলে? এখন আমরা তো আইপিএল দেখছি, আইপিএলের সাথে আমার মনে হয় তুলনা করার কোনো স্কোপই নাই। আমাদের ফ্র্যাঞ্চাইজ বাড়াতে হবে এবং সেম ফ্র্যাঞ্চাইজ যেন সবসময় খেলে, আমাদের ভেনিউজ বাড়াতে হবে। কারণ এখানে যদি নতুন স্পন্সার্স না আসে, নতুন ফ্র্যাঞ্চাইজি যদি না আসে, প্রতি বছর যদি নতুন ফ্র্যাঞ্চাইজিস আসে এবং কেবলমাত্র ঢাকা চিটাগং, এখন সিলেটও খেলা হচ্ছে ভালো, উই শুড স্প্রেড দ্য গেম আউটসাইড অফ ঢাকা অ্যান্ড চিটাগং। তাহলে আমার মনে হয় যে উই ক্যান সি বিপিএল বিং মোর পপুলার। আপনার মনে হয় টি20-র উন্নতি করতে হলে ফ্র্যাঞ্চাইজি লিগটাই সবচেয়ে বড় ভূমিকা রাখে? অবভিয়াসলি আদার টুর্নামেন্টস তো থাকতে হবে, বাট যেহেতু এটা একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট, বিদেশের থেকে ভালো প্লেয়ার আসে, ইয়াং প্লেয়ার্সদেরকে একটা সুযোগ দেওয়া হয় যে ভালো মানের প্লেয়ারদের সাথে ফরেন এগেনস্ট খেলা, সেই জন্য বিপিএলের একটা আলাদা তাৎপর্য তো রয়েছে। বাট ইয়েস, ইউ আর রাইট, বিপিএল টি20-তে ইমপ্রুভ করতে গেলে আমাদেরকে টুর্নামেন্টও বাড়াতে হবে এবং টি20 খেলার জন্য বিদেশের টিমও পাঠানো উচিত বলে আমি মনে করি। ঘোষণা দিয়ে বিশ্বের ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্টের সঙ্গে দৌড়ানোর প্রতিযোগিতায় নামতে চান ইউনিভার্স বস ক্রিস গেইল। মাত্র 9.58 সেকেন্ডে 100 মিটারের দ্রুততম রেকর্ডটি করেছেন উসাইন বোল্ট। অলিম্পিকে জিতেছেন 8টি স্বর্ণ। দুষ্টুমি করে গেইল বলেছেন তার সঙ্গে দৌড়াতে ভয় পাচ্ছেন বোল্ট। ফাস্টেস্ট ম্যান, ফাস্টেস্ট ফরম্যান। আসন্ন টি20 বিশ্বকাপে শুভেচ্ছা দূত হিসেবে জামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের নাম ঘোষণায় আইসিসির ক্যাপশন ছিল এটি। এই গ্রহের সবচেয়ে দ্রুততম মানব এবার ক্রিকেট মাতাবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। জ্যামাইকার ক্যারিবিয়ান দ্বীপে ছোটবেলায় ক্রিকেট খেলেই বড় হয়েছেন তিনি। স্কুলে তার ক্রিকেট কোচের আগ্রহে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টগুলোতে চেষ্টা করার পরই তিনি মনোযোগ দেন অ্যাথলেটিক্সে। পরে হয়ে ওঠেন বিশ্বসেরা, গড়েন অবিশ্বাস্য সব রেকর্ড।
মাত্র 9.58 সেকেন্ডে 100 মিটারের দ্রুততম রেকর্ডটি করেছেন উসাইন বোল্ট। অলিম্পিকে জিতেছেন 8টি সোনা। ঘোষণা দিয়ে বিশ্বের ইতিহাসে দ্রুততম মানবের সঙ্গে দৌড়ানোর প্রতিযোগিতায় নামতে চান ক্রিস গেইল। এমনকি তিনি এটাও দাবি করেছেন তার সঙ্গে প্রতিযোগিতায় নামতে নাকি ভয় পাচ্ছেন বোল্ট। আগামী জুনে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে শুভেচ্ছাদূত দুজনই। বুধবার বোল্টকে শুভেচ্ছাদূত হিসেবে পরিচয় করে দেওয়ার পর একটি ভিডিও প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। সেখানে বোল্টের সাথে দৌড়ানোর কথা জানিয়েছেন ক্রিস গেইল। আমি তো তাই বললাম, তুমি আউট করেছো আমাকে, আমি এবার ট্র্যাকে দৌড়াতে চাই, কিন্তু আজ পর্যন্ত আমাকে 100 মিটার ট্র্যাকে সে দেখতে চায় না, এখনও আমাকে ভয় পায়। সহজেই তাকে হারাতে পারবো। শুনুন, উসাইন শুধু অনেকটুকু ধুলা দেখবে, ইউনিভার্স বস এক নিমিষে উড়ে যাবে। গেইলের জবাবে বোল্ট বলেন ইউটিউবে আছে, সেটা অস্বীকার তো করতে পারবে না গেইল। এরপর গেইল বলেন হ্যাঁ, বোল্ট তাকে আউট করেছে, এবার ট্র্যাকে বোল্টের সাথে দৌড়াতে চান গেইল। উসাইন বোল্ট আমাকে একটা দাতব্য ম্যাচে আউট করেছিল, আমি তাকে ম্যাচে আমন্ত্রণ জানিয়েছিলাম। সে ভালো একটা বাউন্সার করেছিল, বেশ ভালো একটা বাউন্সার, মিথ্যা বলবো না। আমি ছেড়ে দিয়েছিলাম। এরপর মনে হলো এটা তো সিরিয়াস ম্যাচ নয়, আমি কি করছি, ফলে তাকে মারতে শুরু করলাম। একটা বা দুটো ছয়ও মেরেছিলাম, সঙ্গে কয়েকটি চারও। শেষ পর্যন্ত ইনসাইডে যে বোল্ট। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওডিআই ও টি-20 ক্রিকেট মিলিয়ে 42টি সেঞ্চুরির মালিক ক্রিস গেইল। এবার দ্রুততম মানব বোল্টের সাথে জুটি বেঁধে শুভেচ্ছাদূত হিসেবে মাতাবেন ইউএসএ ও ক্যারিবিয়ান বিশ্বকাপ। ক্যারিবিয়ান মহাতারকা ক্রিস গেইলের দীর্ঘদিনের বন্ধু উসাইন বোল্ট আগামী 1 জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে কাজ করতে মুখিয়ে আছেন। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি এবারই প্রথম ক্রিকেটের কোনো বৈশ্বিক আসর বসবে যুক্তরাষ্ট্রে। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। লেফট ব্যাক পজিশনে খেললেও লিওনেল মেসি সর্বকালের সেরা হতেন বলে মন্তব্য করেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ইভান রাকিটিচ। এমনকি দুর্দান্ত একজন গোলরক্ষক হওয়ার প্রতিভাও ছিল মেসির মধ্যে। এক কথায় ক্রোয়েশিয়ান মিডফিল্ডার রাকিটিচ মেসিতে মুগ্ধ। বর্তমানে সৌদি প্রো লিগে খেলার রাকিটিচের সম্ভাবনা রয়েছে মেসির ক্লাব মায়ামিতে যোগ দেওয়ার। গত 1.5 দশকের বেশি সময় ধরে ফুটবল দুনিয়ায় রাজত্ব করে আসছেন লিওনেল মেসি। রেকর্ড 8টি ব্যালন ডি'অর জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই আর্জেন্টাইন। ইউরোপ পর্বের ইতি টেনে এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন এলএম10। ব্যক্তিগত অর্জনে পরিপূর্ণতা পেলেও আক্ষেপ ছিল একটি বিশ্বকাপ জয়। 2022 কাতার বিশ্বকাপে সে আক্ষেপও ঘুচিয়েছেন মেসি। মেসি স্ট্রাইকার ও প্লেমেকার হিসেবে আলো ছড়ালেও মেসির সাবেক বার্সা সতীর্থ ইভান রাকিটিচ বলছেন ভিন্ন কথা। জানান এই আর্জেন্টাইন যদি লেফট ব্যাকেও খেলতেন সেখানেও হতে পারতেন ইতিহাসের সেরা লেফট ব্যাক, হতে পারতেন সেরা গোলরক্ষকও। আমি বিশ্বাস করি মেসির উপর সৃষ্টিকর্তার অসাধারণ এক ছোঁয়া রয়েছে। সে লেফট ব্যাকে খেললেও ইতিহাসের সর্বকালের সেরাই হতে পারত। এমনকি কম উচ্চতা নিয়ে সে চাইলে দুর্দান্ত গোলরক্ষকও হতে পারত। সত্যটা হচ্ছে মেসি যে পজিশনে খেলতে চায় সেটা বেছে নেওয়ার ক্ষমতা তার আছে। বার্সেলোনায় থাকাকালীন মেসির সাথে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় এই ক্রোয়েশিয়ান ফুটবলারের। তাকে খুব কাছ থেকে দেখায় এলএম10-এর সক্ষমতা নিয়ে কথা বলেন তিনি। মেসির ফুটবল মেধা নিয়ে প্রশংসা ঝরে বিশ্বকাপ ফাইনালে খেলা ইভান রাকিটিচের কণ্ঠে। আপনি যখন দিনের পর দিন মেসির সাথে কাজ করবেন তখন বুঝতে পারবেন সে কতটুকু ভালো। বল রিসিভ করার পরেই সে বুঝতে পারে কি করতে চলছে, যা একজন খেলোয়াড়ের বড় একটি গুণ। মেসি এত সহজে সবকিছু করে ফেলে যে তা দেখতে সহজই মনে হয়। বার্সেলোনা পিএসজির পর মেসি নাম লেখান মেজর লিগ সকারে। রাকিটিচ সেভিয়া হয়ে বর্তমানে খেলছেন সৌদি ক্লাব আল শাবাবে। তবে চলতি বছরে এই ক্রোয়েটের বার্সা সতীর্থ মেসি, সুয়ারেজ, জর্ডি আলবাদের সাথে পুনর্মিলন ঘটতে পারে। তিনিই যোগ দিতে পারেন ইন্টার মায়ামিতে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।